আচ্ছা ওকে, আমরা শুরু করি। দেখেন আমরা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে স্যার হ্যাঁ, তো আমরা ফার্স্ট ক্লাসে ফার্স্ট দুইটা লেকচার আমরা ফ্লেক্সিবল পেভমেন্টের কিছু প্রিলিমিনারি থিওরিটিক্যাল কিছু দেখেছিলাম। যদি আপনাদের মনে থাকে, সে ফ্লেক্সিবল পেভমেন্টের 4টা লেয়ার থাকে। মেইন যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল, ফ্লেক্সিবল পেভমেন্টের 4টা লেয়ার থাকে, সাবগ্রেড, সাববেস, বেস আর সারফেস কোর্স। প্রত্যেকটার সিভিয়ার ভ্যালু কি ইম্পর্টেন্ট। সাবগ্রেডের মিনিমাম সিভিয়ার ভ্যালু 5%, সাববেজের 80%, আর বেজের সাবগ্রেড, সাববেস, বেজের হচ্ছে 25%। এটা আমরা শিখছিলাম। আরো কিছু প্রিলিমিনারি কিছু ডেফিনিশন দেখছিলাম। ডেফিনিশনগুলো আমি বলেছিলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট। লাস্টে 5টা ডেফিনিশন দেখছিলাম, তার মধ্যে একটা ছিল ESAL। ESALটা কি ছিল? ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড। ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড। আরেকটা আমাদের টার্ম ছিল SN, যদি আপনারা পড়ে থাকেন, স্ট্রাকচারাল নাম্বার। যে ডেফিনিশন যেগুলো লাস্ট ক্লাসে পড়েছিলাম, একটা ডেফিনিশন ছিল ADT, IDT, IDTN, তারপরে ছিল হচ্ছে PSI, প্রেজেন্ট সার্ভিস অ্যাবিলিটি ইন্ডেক্স, ইনিশিয়াল সার্ভিস অ্যাবিলিটি ইন্ডেক্স, টার্মিনাল সার্ভিস অ্যাবিলিটি ইন্ডেক্স। এগুলো আমরা পড়েছিলাম, বলছিলাম যে এগুলো আমাদের প্রবলেমের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা ফার্স্টে যে প্রবলেমটা শুরু করব সেটা হচ্ছে ESL এর প্রবলেম, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড। যেটা সংক্ষেপে আমরা বলেছিলাম কি, রাস্তায় বিভিন্ন ট্রাফিক গুলো চলে, যে সব ট্রাফিকের লোড, হুইল লোড, অ্যাক্সেল লোড সমান থাকে না, আর সব হুইল লোডের কারণে রাস্তা সেম ভাবে ড্যামেজ হয় না। তো আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই যে 18,000 পাউন্ড স্ট্যান্ডার্ড একটা অ্যাক্সেল লোড ধরে কি 18,000 পাউন্ড, মানে কি নাম্বার অফ রিপিটেশন। 18,000 নাম্বার অফ রিপিটেশনটা হচ্ছে আমাদের কি ছিল, যে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড। সব লোড গুলোকে, যে মোটরসাইকেলের এক ধরনের লোড আসবে, ট্রাকের এক ধরনের আসবে, বাসের এক ধরনের আসবে, সবগুলোকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্টে কনভার্ট করি, সেটাকে কি বলা হয়? ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড। কিভাবে বের করে এটা আমরা একটু দেখব, ঠিক আছে? তো দেখেন, এইটা হচ্ছে ফর্মুলা। এই প্রবলেমটা খুবই অল্প, কিন্তু আমরা এই যে ম্যাক্সিমাম এই যে ফ্যাক্টরের মানগুলো আমাকে বিভিন্ন টেবিল অথবা গ্রাফ থেকে নিতে হবে। টেবিল, গ্রাফ প্র্যাকটিক্যালি সবই আপনার সামনে থাকবে, কিভাবে নিতে হয় এখন সেটা শিখতে হবে। যদি এক্সামে আসে সব টেবিল গ্রাফগুলো প্রোভাইড করা হবে। ওকে? জি স্যার। ইয়েস, দুই একজন একটু রেসপন্স করবেন, তাহলে আমার সুবিধা হবে। সবাই না, দুই একজন রেসপন্স করবেন, আমি যখন কথা কিছু জিজ্ঞাসা করব। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা কি, এ জেনারেল ইকুয়েশন ফর দ্য accumulated ESAL for each category of axle load is obtained as এই সূত্রটা, ESAL equal to FD GRN AADT 365 গুণ NI into FEI। FB টা হচ্ছে ইকুইভ্যালেন্ট accumulated 18,000 পাউন্ড সিঙ্গেল অ্যাক্সেল লোড। এর ডেফিনিশন থেকে আমরা জানতে পারি। হ্যাঁ বুরান, কি বলবে? স্যার ও বিল্লাল হচ্ছে পাসওয়ার্ড আছে স্যার। কিসের পাসওয়ার্ড? এই ইসে মানে ক্লাসে আসতে গেলে নাকি পাসওয়ার্ড আছে, সেটা আপনাদের কাছে কি পাসওয়ার্ড চেয়েছে? স্যার ও হচ্ছে ওই ল্যাপটপ দিয়ে মেবি ঢুকতেছে স্যার, এইজন্য। পাসওয়ার্ডটা আচ্ছা আমাকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ইয়েস, ওকে। তাহলে ESL টা তো আমি বললাম, এটা FDS এর লেন ফ্যাক্টর, ডিজাইন লেন ফ্যাক্টর, এগুলো সবই ফ্যাক্টর। হ্যাঁ, ডিজাইন লেন ফ্যাক্টর। লেন ফ্যাক্টর কাকে বলা হয়? লেন ফ্যাক্টর। রাস্তায় কয়েকটা লেন থাকে, মানে ডাবল লেন, মাল্টি লেন। তো প্রত্যেকটা লেনে কিন্তু ট্রাফিক সেম অ্যামাউন্টের মুভ করে না, ঠিক আছে? এটা সেটা। এবং সব ধরনের ট্রাফিক ভেহিকেল কিন্তু একই পরিমাণে যায় না, যে বাস যে পরিমাণে যায় ট্রাক কি এই সেম পরিমাণে যায়? তা কিন্তু যায় না। এভরিটা হচ্ছে সেই লেন ফ্যাক্টর, আমরা একটা টেবিল থেকে পাবো। GRN টা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর ফর এ গিভেন গ্রোথ রেট R, ডিজাইন পিরিয়ড N। যেমন এখন মনে করেন আমার খুলনাতে যে পরিমাণ ট্রাফিক মুভ করে,
5 বছর পরে এই যে রেটটা 1 বছর পরে 3 বছর পরে কিংবা প্রিভিয়াস ছিল 20 বছর পরে কেমন ট্রাফিক মুভ করবে, এই যে রেট, সেটা জিআরএন, এটা আমরা একটা টেবিল অথবা গ্রাফ থেকে পাবো। এএডিটি কি ছিল? এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, মনে আছে? এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক মানে একটা পোরশনে পুরো বছরে কি পরিমাণ ট্রাফিক মুভ করে, ভেহিকল মুভ করে, তার এভারেজ, এটা কি বলা হয়? এএডিটি। ঠিক আছে, রেসপন্স করতে হবে মাঝে মাঝে। এএডিটি এটা হচ্ছে আমার মূলত সেই মানে প্রত্যেকটা রাস্তা ডিজাইন করার সময় এএডিটি দরকার হয়। ভলিউম বের করি না আমরা, ভলিউম কি পরিমাণ ট্রাফিক মুভ করতেছে, এটা হচ্ছে এএডিটি। মানে আপনাকে ভেহিকল গুনতে হবে, ঠিক আছে, গুনে 365 তে ভাগ দিতে হবে। তো আসলে 365 দিনে নেওয়া সম্ভব হয় না। তো আমরা কোন রাস্তার কোন লেনের যদি আমরা এএডিটি বের করতে চাই, সাধারণত 1 মাস নিয়ে ওইটাকে 1 বছর কনভার্ট করে তারপরে আমরা ডিভাইড করি আর কি। ঠিক আছে, তাহলে এএডিটি কি? এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক, এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। ঠিক আছে, এনআই নাম্বার অফ এক্সেল অন ইচ ভেহিকল, প্রত্যেকটা ভেহিকলের এক্সেল কিন্তু সেম থাকে না, হুইল সেম থাকে না, এটা সেটা। এফই এটা হচ্ছে লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর ফর এক্সেল ক্যাটাগরি। কয়েক সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা আমার ইএসএল, এটা হচ্ছে ফর্মুলা। আমরা সব ম্যাক্সিমাম গুলো আমরা হচ্ছে বিভিন্ন টেবিল ও গ্রাফ থেকে নিব। এখন আসেন অঙ্কে আসেন, এটা হচ্ছে প্রবলেম। প্রবলেমটা আমি পড়বো, সবাই একটু বোঝার চেষ্টা করবেন। কি বলছে? an 8 lane divided highway is to be constructed on a new alignment. Traffic volume forecasts indicate that the average annual daily traffic in both directions during the first year of operation will be 12,000 with the following vehicle mix and axle load. 8 লেনের একটা রোড কনস্ট্রাক্ট করতে হবে, যেটার মানে কনস্ট্রাকশন করার পরে প্রথম বছরে বোথ ডিরেকশনে কতগুলো গাড়ি মুভ করবে? 12,000। ঠিক আছে, 12,000 ভেহিকল, 12,000। কিন্তু এটা মিক্স ভেহিকল, যেমন প্যাসেঞ্জার কার 50%, 2 axle সিঙ্গেল ইউনিট ট্রাক 33%, 50%, 3 axle সিঙ্গেল ইউনিট ট্রাক 17%। দেখছেন প্যাসেঞ্জার কারের আমার লোড কেমন? 100 পাউন্ড 1000 পাউন্ড পার এক্সেল, 2 এক্সেলের লোড এরকম। ঠিক আছে, জি স্যার। এক একটা একরকম। ইএসএল টা কি? ইএসএল টা কি ছিল? যে সবগুলোকে একটাতে কনভার্ট করা, তাই না? ওই যে 18,000 পাউন্ডে কনভার্ট করা, এটা ছিল কি ইএসএল। আমাকে সেটা বের করতে হবে, এবং যেটা রোড ডিজাইনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। যদি আপনাদের শাহ আলম স্যার ক্লাস নিয়ে থাকে, যে সেশনাল 1 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সেশনাল 1 শাহ আলম স্যার নিচ্ছে, তাই না? দেখবেন ওখানে ইএসএল মানে আছে, অঙ্ক আছে আর কি, ডিজাইনের ক্ষেত্রে কেন লাগে, কিভাবে লাগে। যদি উনি না করে আমি নেক্সট সেমিস্টার আমি করাবো। ওকে, প্রবলেমের এতটুকু বুঝতে পারছেন। এরপর বলছে কি, mix is expected to remain the same throughout the design life. মোটামুটি এরকমই পুরো ডিজাইন লাইফে, ডিজাইন যদি 20 বছর হয় এইরকমই মনে করেন থাকবে, যে প্যাসেঞ্জার 50% চলবে, 2 এক্সেলেটর 33% এভাবে চলবে, সেটা বলছে এখানে। এখন বলতেছে if the expected annual traffic growth rate is 4% for all vehicles, প্রত্যেক বছর 4% করে বৃদ্ধি পাবে, determine the design ESL, তাহলে ডিজাইন ESL টা কি হবে? given a design period 20 বছর, আমার ডিজাইন পিরিয়ড 20 বছর দেওয়া আছে, the percent of traffic on the design lane is 45%. ওই যে লেন ফ্যাক্টর বলছিলাম না, সেটা কত? 45%. and the pavement has a terminal service ability index of 2.5 and SN 5, এই মানগুলো দেওয়া আছে। ঠিক আছে স্যার। টার্মিনাল সার্ভিস ability index মানে কি? যে বিফোর কনস্ট্রাকশন আপনার রোডের অবস্থা কেমন আছে এখন, তাই না? আপনি এগুলো রিপেয়ার করবেন, রাস্তার অবস্থা কেমন? 2.5। আমার সার্ভিসিবিলিটি ইন্ডেক্সের রেটিং গুলো 0 থেকে কোন পর্যন্ত মনে আছে? 5 পর্যন্ত। 5 মানে কি? এক্সেলেন্ট, তাই না? মনে পড়ে?
জি স্যার সার্ভিস মিনিট 0.5 আর 2.5 মানে কি এটা মিডিয়াম ক্যাটাগরি, খুব খারাপ হয়নি রাস্তাটা, ঠিক আছে কন্ডিশন। আর এসএমজি কি স্ট্রাকচারাল নাম্বার, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রবলেম, আমাকে কি বের করতে হবে যে ডিটারমিন দ্য ডিজাইন ইএসএল, তাহলে ইএসএল টা কত হবে। এখন আসেন আমরা ফার্স্টে আমার মান লাগবে কোনগুলা, এফডি জিআরএন, এইগুলো এই মানগুলো আমাকে বের করতে হবে, প্রত্যেকটা মান আমরা গ্রাফ থেকে বের করব, ঠিক আছে। এখান থেকে কিন্তু সলিউশন শুরু হলো, এই যে এখান থেকে এটা সমস্ত খুবই খারাপ। এখানে আগে কি করবেন ফর্মুলাটা লিখে নেবেন, আর এই যে নিজেগুলো মনে রাখবেন যে এফডি মানে কি লেন্থ ফ্যাক্টর, জিআর মানে গ্রোথ ফ্যাক্টর, এডি মানে এডিটি, এনআই মানে কি নাম্বার অফ এক্সেল, এগুলো মনে রাখবেন। এই বইটাতে এগুলো দিয়ে নাই, এগুলো দিয়ে অঙ্কগুলো করছে, ঠিক আছে। যেমন গ্রোথ ফ্যাক্টরটা কি ছিল জিআরএন, তাই না। গ্রোথ ফ্যাক্টরটা আমার টেবিল 19.4 থেকে বের করতে হবে, টেবিল 19.4 থেকে বের করতে হবে, যেটা আমি পিছনে এখানে অ্যাডজাস্ট করেছি। যেমন দেখেন আমার ডিজাইন পিরিয়ড কত, ডিজাইন পিরিয়ড অঙ্ক কত দেওয়া আছে 20 বছর দেওয়া আছে, আর অ্যানুয়াল গ্রোথ রেট কত দেওয়া আছে 4% দেওয়া আছে, তাই না প্রবলেমটাতে। জি স্যার 4% দেওয়া আছে, তাহলে আমার এই যে কি টেবিলটা কি টেবিল BC4 গ্রোথ ফ্যাক্টর টেবিল মানে জিআরএন এর টেবিল, তাহলে আমার মান কত হবে জিআরএন 29.78, বের করা সহজ কিন্তু, তাই না। জি স্যার তাহলে গ্রোথ ফ্যাক্টরটা পেয়ে গেলাম। এর পাশে লেন্থ ফ্যাক্টর, এই যে পার্সেন্ট ট্র্যাক ভলিউম লেন্থ ফ্যাক্টর, এটা কি ছিল এফডি, তাই না। স্যার এফডি এটা কত 45% মানে 0.45, ঠিক আছে। এই যে লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর আমাদের এটা নেগলিজেবল, এটা লাগবে না আমাদের, হ্যাঁ। কিভাবে বের করতে, এটা 19.3 তে আসা দরকার নেই আমাদের এটা। এখন 2 এক্সেল সিঙ্গেল ইউনিট ট্র্যাক 0.010, এটা কি, এটা হচ্ছে এফই এর মান, এই যে লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর যেটা, হ্যাঁ। এই যে 2 এক্সেল ইউনিট সিঙ্গেল ইউনিট ট্র্যাকের জন্য 0.010, এগুলো কোথা থেকে পাবো আমরা, এগুলো দেওয়া আছে মানে আছে আর কি আপনার হচ্ছে 2 এক্সেল এটা দেওয়া আছে, ঠিক আছে। 2 এক্সেল লিমিট ট্র্যাকের যেটা মানটা দেওয়া আছে আর কি, আর 3 এক্সেল সিঙ্গেল লিমিট ট্র্যাকের জন্য এটাও দেওয়া আছে, ঠিক আছে। না বুঝতে পারলে কোশ্চেন করতে হবে, হ্যাঁ। আচ্ছা এটা যদি দেওয়া না থাকে তাহলে কি টেবিল 19.3 থেকে বের করতে হবে, টেবিল 19.3 থেকে বের করতে হবে, ঠিক আছে। লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর এফইআই, দেখো 19.3 টা, আচ্ছা আমার এখানে দেওয়া নেই, আমি তারপর আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা আপনারা কি এই টেবিলে দেখতে পাচ্ছেন? জি স্যার 19.3 টেবিল 19.3 দেখতে পাচ্ছেন? জি জি স্যার ইয়েস জি স্যার দেখেন এক্সেল লোড 666 আমাদের কি ছিল দেখেন কই গেল 6000 পাউন্ড তাই না পার এক্সেল, এখানে তাই লেখা আছে এক্সেল লোড কিপস 6000 কিপস মানে কি 6000 আমার এসএন মান কত দেওয়া ছিল 5 তাহলে 0.010 10 কিপস এর জন্য 0.088 ওকে জি স্যার বোঝা গেছে यस তাহলে আমরা 2x এর জন্য পেয়ে গেছি এই যে FE এর মানটা আর 3x এর জন্য পেয়ে গিয়েছি আর n ইট ইজ নাম্বার অফ এক্সেল 2x এর জন্য n কত 2 3x এর জন্য n কত 3 ওকে তাহলে আমাদের সবগুলো বের করে ফেললাম এখন আছে সূত্র বসাই দিতে হবে এই দেখেন ESL 2x এর জন্য ESL x এর জন্য ESL দেখেন FD কি 0.45 GRN 29.78 AADT কি ছিল যে অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক আমার কত ছিল এখানে 12000 টোটাল 12000 ছিল স্যার কিন্তু 2x এর জন্য কত 33% তাহলে এই 12000 এর মধ্যে 2x এর ট্র্যাক কত 33% তাহলে কি 12000 কে এটাতে গুণ দিলে হয়ে যাবে ADT মান তাহলে 2x এর জন্য FD এটা GRN এটা ADT কত 12000 * 0.33 সূত্র 365 2x এর জন্য NI2
আর FEI 2x এর জন্য 0.010, 3x এর জন্য এটা, ঠিক আছে? জি স্যার। ডিজাইন ESL টা হচ্ছে এদের যোগফল। দিস ইজ দ্য প্রবলেম। কারো কোনো কোশ্চেন প্লিজ কোশ্চেন করেন। কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছেন? রাকিব হোসেন কে? ইয়া 79। জি স্যার বুঝে গেছি। 79 আপনার ওকে 79? জি স্যার। ইয়েস ইয়েস, ওকে ওকে। সবাই বুঝতে পারছেন অন্যরা অঙ্কটা? জি স্যার বুঝে গেছি। জি স্যার। সহজ, স্যার। মানে একটা সূত্র কিন্তু সবগুলো টেবিল থেকে নিতে হবে, কিন্তু টেবিল থেকে নাও মানগুলো কিন্তু স্যার সহজ। টেবিল থেকে নিতে হবে স্যার। টেবিল থেকে নাও সহজ। এখন এসএন এর যদি অন্য কোনো অঙ্ক আসে আপনারা পারবেন না? জি স্যার। জি স্যার। টেস্ট কি আসতে পারে? 50% থেকে মনে করেন 60% আসতে পারে, এই পার্সেন্ট গুলো চেঞ্জ আসতে পারে, 12,000 14,000 আসতে পারে, কিন্তু ওগুলো টেবিলে মান থাকবে। স্যার আর সবগুলো কি একই নিয়ম স্যার? হ্যাঁ, স্ট্রাকচারের মতো এখানে ইন্টারপোলেশন করা লাগবে না। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা কি এই প্রবলেমটা নেক্সট প্রবলেম যেতে পারি? ইনশাআল্লাহ। জি স্যার। ইয়েস, ওকে। তাহলে কি ESL এর প্রবলেমগুলো মোটামুটি এই ধরনেরই, যে ধরনের প্রবলেম হোক আপনারা করতে পারবেন, ঠিক আছে? আমরা এখন SN স্ট্রাকচারাল নাম্বারের প্রবলেমগুলো করব। আমি বলেছিলাম থিওরি ক্লাসে যে স্ট্রাকচারাল নাম্বারটা আমাদের পেভমেন্টের লেয়ারের থিকনেস বের করতে কাজে লাগে, ঠিক আছে? যদি ডেফিনিশন মনে থাকে যে স্ট্রাকচারাল নাম্বারটা কি ছিল, কয়েকটা জিনিসের সমন্বয়, পেভমেন্টের থিকনেস বের করি আমরা বিভিন্ন ইন্ডেক্স, বিভিন্ন ম্যাটেরিয়ালস এর কম্বিনেশন করে আর কি। যদি ডেফিনিশনটা আরেকবার দেখেন, এই এসএন থেকে আমরা কিভাবে লেয়ারের থিকনেস বের করা যায়। যেমন আমাদের ফ্লেক্সিবল পেভমেন্টে কয়টা লেয়ার? 4টা লেয়ার, তাই না? 4টা লেয়ার। এই লেয়ারের থিকনেস আমরা তো একটা টেম্পোরারি জানি যে এই লেয়ারের থিকনেস এরকম হয়, কিন্তু এগুলো আসলে ডিজাইন করে বের করতে হয়, এই প্রবলেমের সাহায্যে বের করতে হয়, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, দুই একজন রেসপন্স করবেন। মনিরুল বুঝতে পারছো? মনিরুল বুঝতে পারতেছো? জি স্যার বুঝে গেছি। ওকে, তাহলে আমরা এটা কেন করতেছি? উদ্দেশ্য কি? যে পেভমেন্টের থিকনেস কিভাবে বের করব আমরা, ঠিক আছে? এই প্রবলেম এটা একটু বিভিন্ন গ্রাফ থেকে বের করতে হবে, এই যে সব গ্রাফগুলো বের করতে হবে, যার মধ্যে এটা হচ্ছে এখানে থাকুক, এটা পরে দেখাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এস এর সূত্রটা কি ছিল যদি ডেফিনিশন জান? a1 d1 প্লাস a2 d2 m2 প্লাস a3 d3 m3। m হচ্ছে ড্রেনেজ কোএফিসিয়েন্ট, লেয়ার ড্রেনেজ সিস্টেম রাখতে হয়। a1 a2 a3 হচ্ছে লেয়ার কোএফিসিয়েন্ট, সারফেস বেস এন্ড সাব বেস কোর্সের। d1 d2 হচ্ছে সেই আমাদের অঙ্কের থিকনেস। d1 টা হচ্ছে সারফেস কোর্সের থিকনেস, মানে একদম টপ লেয়ারের থিকনেস। d টা হচ্ছে বেস কোর্সের থিকনেস, আর d3 টা হচ্ছে সাব বেস কোর্সের থিকনেস, ঠিক আছে? আমরা এখন থিকনেস কিভাবে বের করতাম সেটা বের করব, দেখবো আর কি। ওকে, জি স্যার। যার যেখানে কোশ্চেন মানে হয় আমাকে জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নাই, খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো প্র্যাকটিক্যালি। তাহলে নেক্সট প্রবলেমে আসেন। দেখেন কি আছে, a flexible pavement for an urban interstate highway is to be designed using the ASTO guide procedure to carry a design ESL। এবং কি ESL ও দেওয়া আছে, কিন্তু এগুলো তো আসলে প্র্যাকটিক্যাল দেওয়া থাকে না, বের করে নিতে হয়, তাই না? জি স্যার, এখানে তো দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া আছে। It is estimated that it takes about a week for water to be drained from within the pavement। যে ড্রেন হতে এক সপ্তাহ সময় লাগে। And the pavement structure will be exposed to moisture levels approaching saturation 30% of the time। যে আমার এই পেভমেন্ট গুলো 30% স্যাচুরেশন হয়। The following additional information is available। কি কি দেওয়া আছে? রেজিলেন্ট মডুলাস দেওয়া আছে for 50,000 পাউন্ড per inch square। রেজিলেন্ট মডুলাস কাকে বলা হয়? ওই যে স্ট্রেস ভাগ স্ট্রেইন, এখানে আছে ইলাস্টিক স্ট্রেস ভাগ ইলাস্টিক স্ট্রেইন, যেটা আমি থিওরি ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? একটু রিমাইন্ডার দিয়ে নেবেন ক্লাস শেষ হওয়ার পরে বই শীট থেকে। রেজিলেন্ট মডুলাস দেওয়া আছে, সিভিয়ার ভ্যালু দেওয়া আছে, দেখছেন? বেস কোর্সে সিভিয়ার কত? 100,
এমআর এমআর মানে হচ্ছে রেজিডেন্ট মডুলাস, বেস কোর্সে দেওয়া আছে এটা। সিভিয়ার ভ্যালু অফ সাব বেস 22, রেজিডেন্ট মডুলাস এটা দেওয়া আছে। সিভিয়ার ভ্যালু অফ সাবগ্রেড 6 দেওয়া আছে। ডিটারমাইন আ সুইটেবল পেভমেন্ট স্ট্রাকচার মানে থিকনেস বের করতে বলছে, ঠিক আছে? তাহলে অঙ্ক কতটুকু, যে ডিটারমাইন আ সুইটেবল পেভমেন্ট স্ট্রাকচার, আমাকে এই পেভমেন্ট স্ট্রাকচার থিকনেস গুলো বের করতে হবে। অঙ্কের শুরুতে দেখেন বেস কোর্স আর সাব বেস কোর্সের এই যে রেজিলেন্ট মডুলাস দেওয়া আছে। যদি কোনো লেয়ারের রেজিলেন্স মডুলাস না দেওয়া থাকে, তার সূত্র হচ্ছে মানে রেজিলেন্স মডুলাস বের করার সূত্র হচ্ছে 1500 ইনটু সিভিয়ার, 1500 ইনটু সিভিয়ার। তো আমাদের দেখেন এখানে সিভিয়ার সাবগ্রেডের ইয়েগুলো সাবগ্রেডের রেজিলেন্স মডুলাস দেওয়া নাই, এটা আমাদের বের করে নিতে হবে সূত্রের সাহায্যে। সূত্র কি 1500 ইনটু সিভিয়ার ভ্যালু, তাহলে সাবগ্রেডের এমআর হচ্ছে এটা 6 ইনটু 1500। ওকে স্যার সিবিআর ভ্যালু তো স্যার এখানে 3টা আছে স্যার, এখন এর ভিতরে আপনি যে যে লেয়ারের বের করতে চাবেন, যেমন দেখেন উপরের দুইটা কোর্সের এমআর দেওয়া আছে কিন্তু এটা দেওয়া নাই, যেটা দেওয়া থাকবে সেটা বের করতে হবে। ঠিক আছে স্যার। ওকে ইয়েস, তাহলে আমরা প্রবলেমে যাই। তো আগের প্রবলেমটা যেভাবে দেখেন এখানে A1 A2 M2 M3 এগুলো সবই টেবিলের গ্রাফ থেকে বের করতে হবে। এখানে এই অঙ্কটাতে অনেকগুলা গ্রাফ আর প্রবলেম, আমি আস্তে আস্তে বলে যাব, যদি মনোযোগ সহকারে শোনেন আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই প্রবলেমে অনেক কথাবার্তা লেখা আছে, আমি সেই কথাবার্তাগুলো মুখে বলে যাব আপনাদের বোঝার সুবিধার্থে। অঙ্কের যখন আপনি করবেন এত কথার দরকার নেই, সরাসরি প্রবলেম করবেন একদম সহজে। এখানে কিভাবে করতে হয় সেগুলো বলা আছে, কিভাবে মান টান বের করতে হয়, ঠিক আছে? ফার্স্টে দেখেন আমার এই প্রবলেম করার শুরুতে কিছু মান আমার দরকার, যে রিলায়েবিলিটি লেভেল দরকার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার, ইনিশিয়াল সার্ভিসএবিলিটি ইনডেক্স দরকার, টার্মিনাল সার্ভিসএবিলিটি ইনডেক্স দরকার। রিলায়েবিলিটি লেভেল আমি কোথা থেকে পাবো, রিলায়েবিলিটি লেভেলটা কোথা থেকে পাবো? এটা আমি সাধারণত 99% অ্যাজিউম করে নেই, ঠিক আছে? তারপর দেখেন টেবিল 19.7 এ দেওয়া আছে, ঠিক আছে? কই গেল সেটা, দেখেন রিলায়েবিলিটি লেভেল আমার কি আরবান রোড ছিল তাই না, মনে আছে? অঙ্কের শুরুতে স্যার আরবান রোড ছিল 85 থেকে 99.9, তো আমরা সাধারণত বেশিটাই ধরি আর কি। তাহলে আমার রিলায়েবিলিটি কত হবে, আর এর মান কত হবে 99%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এটা কোন ধরনের রোড করতেছি, ফ্লেক্সিবল পেভমেন্ট নাকি রিজিড পেভমেন্ট? ফ্লেক্সিবল পেভমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 0.4 থেকে 0.50, ঠিক আছে? তাহলে ওই টেবিল থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাব। এই যে SN সমান সমান মানে S0 সমান সমান 0.49, আপনি যে কোনো ভ্যালু ধরতে পারেন, সাধারণত একটু বেশি ধরি আর কি। ইনিশিয়াল সার্ভিসএবিলিটি ইনডেক্স, টার্মিনাল সার্ভিসএবিলিটি ইনডেক্স এগুলো দেওয়া না থাকে ধরে নিতে হবে। ইনিশিয়াল সার্ভিসএবিলিটি 4.5 ধরতে হবে, টার্মিনাল সার্ভিসএবিলিটি ইনডেক্স 2.5, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যদি দেওয়া না থাকে তাহলে কি আমার সূত্র কিন্তু A1 D1 A2 D2 M2 A3 D3 M3, এখানে আমি কি বের করব বলেন তো? ফাইনালি বলতো D1 D2 D3 বের করব, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই মানগুলো কিভাবে পেলাম বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। বেশ, এখন আসেন, এখন আপনার এই গ্রাফটাতে যেতে হবে। এই গ্রাফটা থেকে যে আমরা হচ্ছে ফার্স্টে SN1 এর মানটা বের করব। SN1 এর মানটা মানে এইটা দেওয়া আছে প্রসিডিউর, মূলত অঙ্ক এখানে করা আছে, হ্যাঁ এই যে এখানে করা আছে। আমার মূলত লাগবে এই SN1 এর মানটা, SN1 এর মানটা, ঠিক আছে? SN1 এর মানটা কিভাবে পাবো? SN1 এর মানটা পাইলে আমি D1 এর মানটা সহজে বের করতে পারবো। সেটা এখন আমার এই একটা গ্রাফ থেকে বের করতে হবে। গ্রাফটা দেখছেন? দেখে অনেক কঠিন মনে হচ্ছে যে কি বের করছে স্যার এটা, তাই না? হ্যাঁ কঠিন। আমি একবার বললে
আপনাদের জন্য সহজ হবে। আমি কয়েকবার বলবো এই গ্রাফের কথা, আমি কয়েকবার বলবো। আর এই গ্রাফের মান কিভাবে বের করতে হয় এই প্রসিডিউর এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো তো আপনি পরে পরে আপনাদের, আমি একবার বলার পরে আপনাদের পড়লে আপনাদের সব দেখান মনে একবার হবে। আমি একবার বলার পরে আপনাদের একবার কখনো পড়ার সুবিধা হবে, না দেখলে সমস্যা নেই, ঠিক আছে? তো আসেন, গ্রাফটা লেফট সাইড থেকে শুরু করতে হবে। গ্রাফটা লেফট সাইড থেকে শুরু করতে হবে। লেফট সাইডে কি লেখা আছে দেখেন তো, এখানে পড়তে পারেন কি লেখা আছে? এটা রিলায়েবিলিটি। আমাদের রিলায়েবিলিটি কত আছে? 99%, তাই তো? আমাদের রিলায়েবিলিটি কত আছে? 99% আছে না? তার মানে কি এইটা হচ্ছে 99%। তাহলে এই পয়েন্টটা ফার্স্টে আপনাকে লোকেট করতে হবে, এই দেখতে হবে। তারপর এটাতে আসেন, এখানে কি লেখা আছে? ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের কত আছে? 0.49, তাই তো? 49 এটা 0.6, 0.4, আর এই লম্বা দাগটা কি 0.5, তাই না? আর আমাদের এস্টিমেশন কত? 0.49, তাই না? তাহলে এই 99 আর 0.49 স্কেল ধরে যোগ করতে হবে এবং সেটাকে এই টিএল লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। বুঝতে পারছেন এটুকু? না স্যার, আবার একটু বলেন। ফার্স্টে লেফট সাইড থেকে শুরু করতে হবে। লেফট সাইডে কি লেখা আছে? রিলায়েবিলিটি লেখা আছে, তাই না? এখানে রিলায়েবিলিটি আমাদের কত কত আমরা বের করছি? 99%। 99 যেমন এই পয়েন্টটা 99 এর পরের ফিগার দেখেন কি লেখা আছে? ওভারঅল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কত বের করছি? স্যার 49.49 এই 99 পয়েন্ট আর এই 0.49 টা কি স্কেল ধরে যোগ করতে হবে, ঠিক আছে? জি স্যার। এবং ওই লাইনটাকে এই টিএল লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছেন। ব্যাস, এরপরে এই গ্রাফটাতে আসেন, কি লেখা আছে দেখেন তো? এস্টিমেটেড টোটাল 18 কি ESL। আমাদের ইএসএল কত দেওয়া আছে প্রবলেমে? 2 × 10⁶। 2 × 10⁶, তাই না? এখন আসেন তো দেখেন, এখানে লেখা আছে কি? স্যার কিপি আছে, এগুলো মিলিয়নে আছে, তাই না? এগুলো মিলিয়নে আছে, কিপে না। 10⁶ এ আছে। মিলিয়ন মানে কি? 10⁶, তাই না? মিলিয়নে আছে। তাহলে এটা কি 50 মিলিয়ন, 10 মিলিয়ন, 5 মিলিয়ন, 1 মিলিয়ন? আমাদের কত? স্যার 2 আছে। 2 মিলিয়ন। এটা তো 1 মিলিয়ন হয়, এটা 2 মিলিয়ন, এটা 3 মিলিয়ন, এটা 4 মিলিয়ন, এটা 5 মিলিয়ন, তাই না? এই দেখেন, এই লাইন থেকে এই লাইনে যোগ করতে হবে। বুঝা গেছে? স্যার 2 তে যোগ হবে। হ্যাঁ, যেটা দেওয়া থাকবে সেটা যোগ হবে এবং এই টিএল লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। বুঝা গেছে? জি স্যার। সহজ, মানে ফিগার দেখে কঠিন মনে হচ্ছিল, এখন সহজ মনে হবে দেখবেন। ব্যাস, তাহলে আমি বি পয়েন্ট পর্যন্ত আসলাম, তাই তো? জি স্যার। এরপরে আসেন, এরপরে এই ফিগারটাতে কি লেখা আছে? স্যার ইফেক্টিভ রোড বেড সয়েল রেজিলিয়েন্ট মডুলাস, এমআর। এখন আমার ফার্স্ট এমআর কত দেখেন, প্রবলেমটা কই? এই এমআর দেখেন, বেজের দেওয়া ছিল 100। বেজের না বেজের দেওয়া ছিল কত? এই 100 তো সিভিয়ার। এই রেজিলিয়েন্স মডুলাস এমআর বেস কোর্সের জন্য 31000, 500, আর ইসের জন্য কি জানি সাবগ্রেডের জন্য আমরা 9000 বের করছি, 9000 তাই না? জি স্যার। তো আমরা প্রথমে D1 মানে হচ্ছে সারফেস কোর্সের জন্য বের করতে চাচ্ছি। সারফেস কোর্সের জন্য কত দেওয়া আছে? বেস কোর্স সাবগ্রেড স্যার, সব তো সাবগ্রেড। সরি এটা হবে তাহলে, এটা হচ্ছে দাঁড়ান, ওয়েট, সাবগ্রেডের, হ্যাঁ সাবগ্রেড কত এখানে আছে? 9000, ঠিক আছে? প্রত্যেকটা বের করতে হবে। আমরা যেটা শুরু করতে যাচ্ছি প্রথমে সাবগ্রেড থেকে শুরু করতেছি। সাবগ্রেডের এমআর কত আমরা বের করছি? 9000। তাহলে দেখেন এই পয়েন্ট থেকে এখানে সাবগ্রেড কত দেওয়া আছে?
40,000, 20,000, 10,000, 5,000, তার মানে এটা কি 9,000। তাহলে এই পয়েন্ট থেকে 9,000 এর লাইনটা যোগ করতে হবে এবং এই পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। বুঝা গেছে? জি স্যার। এরপরে এই গ্রাফটাতে আসেন। দেখেন এই গ্রাফটাতে কয়েকটা লাইন দেওয়া আছে, তাই না? কি দেওয়া আছে লাইনগুলা? ডিজাইন সার্ভিসেবিলিটি লস, ডিজাইন সার্ভিসেবিলিটি লস মানে ডেল পিএসআই, তাই না? আমাদের এখানে জি, স্যার। পিএসআই কত ছিল আমাদের? 4.5 2.5, আর লস মানে ইনিশিয়ালি এটা ছিল আর ফাইনালি এটা। লস মানে কি 4.5 - 2.5, এই ডেল পিএসআই। ডেল পিএসআই কত আমাদের? 4.5 - 2.5 কত হয়? 2 স্যার 2। 2 হয়। দেখেন প্রথম লাইনটা হচ্ছে 0.5 1 1.5 2। তো আমি এই যে পয়েন্টটা পেয়েছি এই পয়েন্টটাকে হরিজন্টালি যোগ করতে হবে ওই 2 লাইন পর্যন্ত। ওকে, যোগ করছেন? যোগ করার পরে এই লাইনটাকে ভার্টিক্যালি যোগ করতে হবে। দেখেন আমার এই যে কই গেল, এই লাইন যোগ করছি, এই যোগ করছি, দেখছেন এই পয়েন্টটা, হ্যাঁ দেখছেন? তো 2 আসলো কি করে এই জায়গায়? হ্যাঁ 2টা হচ্ছে কি এই যে কারণ আমাদের লাইনগুলো কি ডিজাইন সার্ভিসেবিলিটি লস ডেল পিএসআই প্রেজেন্ট সার্ভিসেবিলিটি ইনডেক্স আমার কত দেওয়া আছে অঙ্কে 4.5 আর 2.5। তো লস মানে কি দুটো ডিফারেন্স 4.5 - 2.5, তাহলে কত হয়? 2 হয়, 2। তাই না? সেখান থেকে 2.2 পেয়েছি। ওকে জি স্যার। তাহলে আমরা SN1 কত পেলাম? এটাকে ভার্টিক্যালি যোগ করার পরে যদি 5 হয় এই দেখটা 4.5, তাহলে এই পয়েন্টটা কি 4.4। বুঝা গেছে? আমরা SN1 টা এই 4.5 কিভাবে বের করলাম? বুঝা গেছে? 4.5 টা কিভাবে বের করলাম? 4.4 টা কিভাবে বের করছি SN? বুঝা গেছে? জি স্যার। সহজ, মানে আপনাদের প্রথমে কিন্তু কঠিন মনে হয়েছিল, কিন্তু এখন কি সহজ মনে হচ্ছে কিনা? সহজ মনে হচ্ছে না? মানে সহজ না মনে হলে কি কঠিন তো মনে হচ্ছে না? এতটুকু বলেন যে এতটুকু বলেন যে কঠিন মনে হচ্ছে না? যেভাবে ভয় পাচ্ছিলাম স্যার মোটামুটি গ্রাফ স্যার। দেখে সহজ না কঠিন না স্যার? হ্যাঁ গ্রাফ দেখে যে পরিমাণ ভয় পাচ্ছিলেন ওইরকম ভয় জিনিস না, তাই তো? জি স্যার। জি স্যার, জি স্যার। ইয়েস। তাহলে আমরা কি স্যার এখন একটু সহজ মনে হচ্ছে। হ্যাঁ এখন সহজ মনে হচ্ছে। তাহলে আমরা SN কত পেলাম? আমাদের সূত্র কি ছিল? SN = A1 B1, এটা SN টা কিন্তু পেয়ে গিয়েছি, আমরা পেয়ে গেছি না? জি স্যার। এখন আমাদের কাজ A1 বের করা, A2 বের করা, A3 বের করা, M2 বের করা, M3 বের করা। সবগুলো বের করা সহজ, একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা ফার্স্টে A1 টা বের করব। A1 টা বের করব আমরা ফিগার 19.5 থেকে। ফিগার 19.5 থেকে A1 টা হচ্ছে, দেখেন এখানে কি লেখা ছিল? A1 টা কি? A1 টা কি ছিল? A1 A2 A3 সারফেস বেস আর সাব বেসের কোএফিসিয়েন্ট। A1 টা তাহলে কার জন্য? সারফেসের জন্য নাকি? A2 টা কার জন্য? বেসের জন্য। A3 কার জন্য? সাব বেসের জন্য। সাব বেস কোর্স। ঠিক আছে, আমরা এখন A1 এর জন্য বের করব। সারফেসের জন্য দেখেন এই যে সারফেস কোর্স কই গেল? সারফেস কোর্সের জন্য আমার রেজিলেন্স মডেল কত দেওয়া আছে? এই যে প্রথম যে লেয়ারটা রেজিলেন্স মডেল হচ্ছে অ্যাসফল্ট কনক্রিট, এটা তো যে উপরের লেয়ারটা, তাই না? কত দেওয়া আছে? 450,000। এই যে তাহলে আমরা A1 টা পাবো হচ্ছে 19.5 গ্রাফ থেকে। 19.5 গ্রাফ থেকে দেখেন 19.5 এ আসেন, সহজ। এই দেখো 19.5 গ্রাফ কই? ও এগুলা পরে হইছে। হ্যাঁ এই যে 19.5 গ্রাফ, ঠিক আছে? আমার কত ছিল ওখানে? এই যে দেখেন x অ্যাক্সিসে লেখা আছে কি? রেজিলেন্স মডুলাস, আর y অ্যাক্সিসে কি লেখা আছে? এই A1 এর মানটা, তাই না? বুঝতে পারছেন? y অ্যাক্সিসে A1 আর x অ্যাক্সিসে রেজিলেন্স মডুলাস লেখা আছে, এই ইলাস্টিক মডুলাস। আমার ইলাস্টিক মডুলাস A1 মানে হচ্ছে সারফেসের জন্য কত? 4.5 লক্ষ, মানে এই পয়েন্টটা। জি স্যার ওইটা। হ্যাঁ এই পয়েন্ট থেকে এই যে গ্রাফ দেওয়া আছে টান দিতে হবে, এরপরে এইদিকে টান দিতে হবে। ওকে স্যার ওই সোজাসুজি স্কেল দিয়ে টান দেবো? হ্যাঁ সোজাসুজি স্কেল টান দিতে হবে। তাহলে দেখেন আমার এখানে মান কত আসছে? টান দিলে 4.4 আসছে, মানে 0.44 আসছে। আবার দেখেন
এই দেখেন 4500 টান দিবেন মোটামুটি 4.4 আসছে, আপনার যেটা আসে আপনি বের করা শেখেন। তাহলে A1 কত আসছে আমার 4.4 এরপর আসেন A2 বের করব আমরা, মানে হচ্ছে বেস কোর্সের জন্য। বেস কোর্সের জন্য আমার সিভিয়ার ভ্যালু দেওয়া আছে 100, সেটা পাবো ফিগার 19.4 থেকে। ফিগার 19.4 থেকে, এই যে ফিগার 19.4, এই যে বেজের জন্য A2 এর মান। এখানে এইদিকে দেওয়া আছে কি সিভিয়ার ভ্যালু, আর এদিকে দেওয়া আছে কি A2 এর মান। আমার সিভিয়ার ভ্যালু কত ওখানে 100, তাই না? 100 স্যার 100 এর জন্য মান কত আসছে এখানে 0.14 0.14। তাহলে A2 এর মানটা 0.14। 14 আবার A3 মানে হচ্ছে সাব বেজের জন্য A2 মানে A3, এটা ফিগার 19.3 থেকে পাবো। সিভিয়ার ভ্যালু কত ছিল আমার বেজের 22, তাহলে 19.3 তে আসেন, এই যে A3 22 স্যার 22 কোথায় আছে দেখেন, 22 এই যে 10, এই যে 22, এই যে এটা 22 তাই না, 20 22 0.1 0.10। তাহলে সহজে কিন্তু আমি A1 A2 A3 এর মানটা বের করে ফেললাম। A1 A2 A3 বের করার যে সিস্টেম, কারো কোনো সমস্যা আছে কিনা? সহজেই তো বের করছি তাই না, আশা করি কারো কোনো সমস্যা নাই। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? জি স্যার এই সূত্র দেখছেন, SN বের করে ফেলছি, A1 A2 A3 বের করে ফেলছি। এখন কি বের করতে হবে? M2 আর M3, তাই না? M2 আর M3 কি? এটা হচ্ছে ড্রেনেজ কোএফিসিয়েন্ট। M2 আর M3 দুইটাই সেম, আলাদা আলাদা না। আমরা কিভাবে বের করব? আমরা এটা বের করব টেবিল 19.5 থেকে। টেবিল 19.5 থেকে আমরা m এর মানটা বের করব, ড্রেনেজ কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এই দেখেন 19.5, এই 4 সরি 19.6 থেকে 19.6 থেকে। এখন দেখেন কয়েকটা জিনিস এখানে, এটা কলাম, এগুলো হচ্ছে কি রো, দিস ইজ রিকমেন্ডেড এমআই ভ্যালুস। আমরা 19.6 থেকে আমরা কিন্তু এম এর মান বের করতে চাচ্ছি, ওই M2 আর M3 এর মান। M2 আর M3 দুইটার মানে সেম হবে। দেখেন কি লেখা আছে, পার্সেন্ট অফ টাইম পেভমেন্ট স্ট্রাকচার ইজ এক্সপোজ টু ময়েশ্চার লেভেল, যে ময়েশ্চার লেভেলে কতদিন মানে কি কত পার্সেন্টেজ ময়েশ্চার আছে সেটা। আর এটা হচ্ছে কোয়ালিটি অফ ড্রেনেজ। ঠিক আছে, আপনি অঙ্কটাতে আসেন, অঙ্কটাতে কি লেখা আছে দেখেন তো, আমার স্যাচুরেশন কত কত লেখা আছে 30%, তাই না? 30% লেখা আছে না? জি স্যার 30% স্যার 30% লেখা আছে। আর এখানে লেখা আছে 1 সপ্তাহ, ওয়াটার ড্রেন হতে সময় লাগে, তাই না? 1 সপ্তাহ সময় লাগে, তাই তো? জি স্যার এই দুটো জিনিস মনে রাখেন, 30% স্যাচুরেশন লেভেল জি স্যার আর 1 সপ্তাহ ড্রেনের সাথে সময় লাগে আমার। এক সপ্তাহ সময় লাগে। এবার এখানে আসেন, টেবিলগুলোতে আসেন, আমার দেখেন এই যে ময়েশ্চার লেভেল আমার কত ছিল অঙ্কে 30%, মানে 30% গ্রেটার দ্যান 25%। তাহলে আমি এই কলামটা পেয়ে গেলাম। এখন রো কোনটা নিব সেটা দেখার বিষয়, তাই না? জি স্যার জি স্যার মানে 1 সপ্তাহ থাকলে সেটাকে ফেয়ার বলা হয়, 1 সপ্তাহ থাকলে সেটাকে ফেয়ার বলা হয়। সেই টেবিলটা আমি এখানে অ্যাড করি নাই মনে হচ্ছে। আচ্ছা আমি দেখাচ্ছি, একটু প্লিজ ওয়েট। এটা হচ্ছে ফিগার 19.9 থেকে পাবো না, সরি টেবিল 19 থেকে গেল এখানে, সরি ইয়েস টেবিল 19.5 থেকে পাবো। আর উইদিন দ্য টাইম 1 উইক, টেবিল 19.5, টেবিল 19.5 কি আছে? টেবিল 19.5 টা কি এখানে আছে? 19.5 টেবিল 19.5 টা এখানে নেই, আমরা বই থেকে দেখি। টেবিল 19.5 টা ইয়েস এখানে 19.5। দেখেন ওয়াটার রিমুভ উইদিন আমাদের কত 1 উইক, 1 উইক, তাই তো? তাহলে আমাদের কোয়ালিটি অফ ড্রেনেজ কি ফেয়ার নাকি? ওকে, জি স্যার তাহলে স্যার তাহলে এখানে আসেন,
এখানে আসেন, এই যে ফিয়ার, তাহলে রো কি ফিয়ার, আর কলামটা কোনটা, গ্রেটার দেন 25%, আমাদের 30%, তাহলে মান কোনটা হবে 0.8। কিসের মান এটা, 8 কিসের মান এটা, এম এর মান। ওকে, এম এর মান। এম এর মান, তার মানে দেখেন, তার মানে কি আমরা A1 A2 A3 পেয়ে গিয়েছি, M2 M3 এর মানও পেয়ে গিয়েছি, Sn এর মানও পেয়ে গিয়েছি, তাই তো? জি স্যার। এখন কি D1 D2 D3 বের করতে হবে। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে স্যার আমরা তো Sn টা গ্রাফ থেকে বের করছি, গ্রাফে তো আসলে অ্যাজাম্পশন, কারণ দেখেন গ্রাফটা আসলে কেউ মনে করেন লাইন তো সবাই এক্স্যাক্টলি টানবে এরকম তো না, এদিক ওদিক তো হতে পারে, তাহলে তো আমি এক্স্যাক্টলি থিকনেসটা পাবো না, তাই না? তো এটা আমার ট্রায়ালের জন্য, আমি ট্রায়ালের জন্য একটা Sn মান পেয়েছি। এখন ক্যালকুলেশনটা কিভাবে করব এটা হচ্ছে বিষয়, তাই না? এখন ক্যালকুলেশনে আসেন। ঠিক আছে, তাহলে আমরা কি Sn মান কত পেয়েছিলাম, 4.4 পেয়েছিলাম, ঠিক আছে? 4.4 হ্যাঁ, এই যে 4.4 যে পেয়েছিলাম, তাই না? এই যে রেজিলেন্ট মডুলাস ব্যবহার করছিলাম না, রেজিলেন্ট মডুলাস ব্যবহার করছিলাম না? এই কে করলে শব্দটা? মনিরুল, স্যার। কে করলে শব্দটা? মনিরুল, জি স্যার। এই শব্দটা কে করলো? তা তো জানি না স্যার। আমার তো অফ ছিল, মিউট করা ছিল। না আমি কে করছে আমি এটা জানি না, কিন্তু কে করছে এই শব্দটা, মানে আমি তো করি নাই স্যার। মানে তুমি করে জানি আমি, মানে গানের স্টাইলে এই শব্দটা কে করলো? প্লিজ, ইউ অল আর স্টুডেন্টস, টেকনিক্যাল স্টুডেন্টস। তা তো বলতে পারি না স্যার, আমি করি নাই স্যার। ভেরি স্যাড। ওকে, জি স্যার। স্যার আমারটাও তো মুড ছিল স্যার। স্যার আপনি ওকে দেখেন, তাহলে আমরা যে এসএনটা বের করছিলাম এখান থেকে 4.4 মনে আছে, 4.4 বের করছিলাম না? এই যে এটা কি আপনার হচ্ছে এই যে ইয়া জি স্যার। সাবগ্রেডের মডুলাস অফ রেজিলেন্ট ধরে 9000 ধরে, তাই না? তাহলে মানে সাবগ্রেড কোনটা দেখেন তো, মানে জি স্যার 4.4। হ্যাঁ 4.4, এটা হচ্ছে আসলে SN3 এর মানটা, স্যার। এটা হচ্ছে SN3, এই সাবগ্রেড থেকে যেটা পেয়েছি আমরা এটা হচ্ছে SN3। সিমিলারলি SN2 আর SN, জি স্যার 9000 ধরে বলছেন। ইয়েস SN2 আর SN1 টাও আমরা এই গ্রাফ থেকে বের করতে হবে। এই মানগুলো সবই সেম, শুধুমাত্র রেজিলেন্ট মডুলাসটা একটু চেঞ্জ। যেমন দেখেন আমরা 9000 ধরে বের করছিলাম, তাই না? 9000 বের করছিলাম, এটা হচ্ছে সাবগ্রেডের। এরপর হচ্ছে আপনার সাব বেজ আছে, সাব বেজের রেজিলেন্ট মডুলাস 13500, বেজের জন্য এটা, তাই না? তো সেগুলো আমরা SN3 SN2 SN1 টাও সেখান থেকে বের করতে হবে। ওই এই কই গেলি, এই গ্রাফটা থেকে বের করতে হবে, ঠিক আছে? SN3 SN2 SN1 কি বের করতে হবে, ওকে? জি স্যার। কেন বের করতে হবে? আমরা আসলে সত্যি সত্যি একসাথে সব লেয়ারের থিকনেস বের করব না, কারণ আমরা তো রোডের জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেয়ারের থিকনেস বের করি, তাই না? আমাদের দরকার হয় নাকি? কথাটা বুঝতে পারছেন? আমরা কি ইন্ডিভিজুয়াল লেয়ারের থিকনেস বের করি, তাই তো? তাহলে সূত্রটা মূলত হবে, জি স্যার। তাহলে সূত্রটা মূলত হবে SN1 সমান A1 D1। একটা সূত্র, কি সূত্র? SN1 সমান A1 D1। একটা সূত্র কি হবে? SN2 সমান A2 D2 M2। আরেকটা সূত্র কি হবে?
SN1 সমান সমান A2 M2 M3 SN3 ওকে A1D1 হ্যাঁ এতটুকু জি বুঝতে স্যার পারছেন? তাহলে আসেন তাহলে আমরা SN3 SN2 SN1 বের করেছি ওকে স্যার এখন ওই জি সূত্রে আসেন যে ফার্স্টে আসেন আমি D1 বের করব তাহলে সূত্র কি SN1 সমান সমান A1 D1 তাই তো জি স্যার তাহলে D1 সমান সমান SN1 ভাগ A1 তাহলে কত আসছে জি স্যার তাহলে কত আসছে 5.9 5.9 5.9 ইঞ্চ 5.9 ইঞ্চ আমি একটা কথা বলেছিলাম মনে আছে যে আমি এই যে SN1 টা পেয়েছি তো গ্রাফ থেকে এটা তো একদম এক্স্যাক্টলি না অ্যাপ্রক্সিমেট জি স্যার এখন আমি যে D1 এর মানটা পেয়েছি এখন এই D1 এর মান দিয়ে আমরা SN এর মানটা বের করতে হবে বুঝা গেছে কিভাবে ওই সূত্র SN1 সমান সমান A1 D1 A1 টা তো আমরা কোএফিসিয়েন্ট পেয়েছি আর এখন D1 কত হবে 5.9 5.9 স্যার তাহলে S1 বের করা শেষ ওকে জি স্যার জি স্যার এখন কি বের করব আমরা SN2 বের করব SN2 বের করার আগে কি বের করতে হবে D2 টা বের করতে হবে সূত্র D2 সূত্র কি D2 সূত্র কি SN2 সমান A2 D2 M2 ইয়েস SN2 সমান সমান A2 D2 M2 কিন্তু এর সাথে এটাও যোগ করতে হবে হ্যাঁ যে SN2 সমান সমান A1 D1 A2 D2 M2 SN1 সমান সমান A1 D1 SN2 D2 SN2 সমান সমান A1 D1 A2 D2 M2 SN3 সমান সমান সবগুলা ওকে তাহলে আমরা তো মানগুলো পেয়ে গিয়েছি সেই জন্য তাহলে আমার D2 লাগবে D2 তার সূত্র কি SN2 সমান সমান A1 D1 প্লাস A2 D2 M2 লাগবে কি D2 তাহলে D2 সমান সমান SN2 মাইনাস A1 D1 ভাগ হচ্ছে A2 M2 তাই তো জি স্যার বুঝা গেছে এখানে SN1 দিয়েছে SN1 মানে কি A1 D1 তাই না জি স্যার এখানে তোমার D2 পেলাম কত 10.36 ইঞ্চ এখন আপনি এত ট্রায়াল অপশন এখন আপনি SN2 বের করেন A1 D1 মানে কি A1 D1 মানে SN1 আর A2 D2 M2 A2 D2 M2 এখানে 10.36 ইঞ্চ আছে এটাকে রাউন্ড করে 12 ধরতে হবে আপনি না ধরলেও কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু থিকনেস যেহেতু রাউন্ড করা ভালো না করলে কোনো সমস্যা নেই তাহলে আমরা SN2 টা পেয়ে গেলাম কত আসছে দেখেন রাউন্ড না করলে তো সেই একই অ্যানসার চলে আসবে একই অ্যানসার আসবে না একটু হবে কিন্তু এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে রাউন্ড করতে হবে পরেরগুলো রাউন্ড করতে হবে হ্যাঁ একই অ্যানসার আসবে পরেরগুলো রাউন্ড করতে হবে ঠিক আছে তাহলে আমরা SN2 টা পেয়ে গেলাম এবং সিমিলার স্টাইলে আমরা D3 বের করব SN3 বের করব ঠিক আছে জি স্যার তাহলে দেখেন কি পেলাম একটা D2 পেলাম কত 12 ইঞ্চি D3 পেলাম কত 6 ইঞ্চি আর D1 পেলাম কত 5 D1 পেলাম কত 5.9 ইঞ্চি এসে কথা লিখছে the pavement will therefore consist 6 inch asphalt concrete মানে ওই যে টপ লেয়ারটা মানে 5.9 ইঞ্চি তো এটাকে ওই আপনার হচ্ছে কনভার্ট করে 6 ইঞ্চি ধরছে আর কি তাহলে দেখছেন বিষয়টা আমরা যে রোডটা করতে যাচ্ছি এটা সারফেস কোর্সটা টপ লেয়ারটা কত ইঞ্চি 6 ইঞ্চি অ্যাসফল্ট কনক্রিটের যে লেয়ারটা মানে বেজের লেয়ারটা 12 ইঞ্চি সাববেজের লেয়ারটা 6 ইঞ্চি এটা হচ্ছে এক্স্যাক্টলি আপনি বের করুন এরকমই আসে প্র্যাকটিক্যালি কি আমরা এরকম দেখতে পারি না স্যার তাহলে এই জায়গা তো হয়ে যাচ্ছে স্যার প্রায় 2 ফিট 2 ফিট বুঝতে পারছেন এত তো কিন্তু এক্স্যাক্টলি কিন্তু আপনি এক্স্যাক্ট হিসাব করেন এরকমই আসবে এখানে 6 ইঞ্চ তো দূরের কথা 1 ইঞ্চিও দেয় না তাই না উপরে যে বিটুমিনের যে লেয়ারটা দেয় 1 ইঞ্চিও দেয় না আমাদের আসছে কত 6 ইঞ্চ আসছে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম রোডে বের করার সিস্টেমও কিন্তু এইটাই এবং এই গ্রাফগুলো ব্যবহার করে জেনারেলি এই দেখেন এরকম দেখা যায় মূলত হয়ে গেল এটা এরকম দেখা যায় দেখছেন এই লেয়ারগুলো এটা D3 D2 ফুরকান তো দেয় ফুরকানের কাছে শুনেন স্যার কতটুকু দেয় কি ফুরকান দাও না সব খেয়ে গেল হ্যাঁ
স্যার মারিয়ে খায় স্যারও। স্যার আছে হ্যাঁ, তো বিষয়টা বুঝতে পারছো? তুমি কি রোডস এন্ড হাইওয়ে কোন প্রজেক্টে জব করো নাকি? স্যার এলজিডি এলজিডি রোডের কোন প্রজেক্টে জব করছো? স্যার রোডের কাজ তো করছি আমরা, শীতকালে করি স্যার। আচ্ছা, তাও তো তারপরেও যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে LGD তে আছে, স্যার। তাদের তো ডিজাইনের কাজ থাকে না, তারা তো এইগুলো ইমপ্লিমেন্ট করে আর কি। কিন্তু এখন কি বিষয়টা বুঝতে পারছো যে লেয়ারগুলো থিকনেস কিভাবে দেয়? জি স্যার। তো অঙ্কটা আমি আশা করি সবাই বুঝতে পারছে। আমি তারপরও মানে একবার সবাই বাসায় যে দেখবেন, একবার সবাই বাসায় দেখবেন যে কোন মানগুলো কিভাবে আসছে। আমি যে কথাগুলো বলছি এই দেখেন, এই সব এখানে লেখা আছে। পরীক্ষায় অঙ্ক করার ক্ষেত্রে এই কথাবার্তা কিচ্ছু লেখার দরকার নেই, আপনি সরাসরি লিখবেন। সরাসরি কি লিখবেন? ফ্রম ফিগার 19.5 a1 0.44, ফ্রম ফিগার 19.4 a2 0.14, এইভাবে লিখবেন। ফ্রম টেবিল 19.5 m2 এত, ব্যাস, এই 3 লাইন অঙ্ক শেষ। এরপরে এই ক্যালকুলেশনটুকু। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? শুভ কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে বলেন? কারো কোনো কোশ্চেন আছে? স্যার গ্রাফগুলো তো দেওয়া থাকবে। অবশ্যই দেওয়া থাকবে। গ্রাফগুলো না দেখতে অঙ্ক করবেন কিভাবে? অঙ্ক তো মানে কেউ তো কিছু বলে না স্যার। ক্লাসের প্রবলেমটা হচ্ছে কিভাবে আপনি গ্রাম থেকে মানটা নেওয়া শেখা, টেবিল থেকে মানটা নেওয়া শেখা। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের মানে একাডেমিক কাজ। প্র্যাকটিক্যালি সব দেখে দেখে করবেন, কিন্তু এখন জাস্ট যে এই জিনিসগুলো এই বইতে আছে এইভাবে নিতে হয়। বোঝা গেছে? এবং আমি কিন্তু এই বইটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করেছি, তাই না? ম্যাক্সিমাম সবকিছুই দেওয়া থাকবে। সবই দেওয়া থাকবে। তো প্রবলেমটা আশা করি বুঝতে পারছেন। বাসায় যে আরেকবার নিজেরা খাতায় নিজেরা করবেন। যেমন এখানে দেখছেন দুইটা অঙ্ক করতে যে আমার কত পেজ চলে গেছে, 6 পেজ চলে গেছে। 6 পেজ না, দেখেন কত পেজ গেছে আমার এক জায়গায় আপনাদের বোঝানোর জন্য আমার 9 পেজ লাগছে। কিন্তু অঙ্কটা আমাদের বেশি লাগবে স্যার। আপনাদের এক পেজেই দুইটা। কে বললো আমাদের বেশি লাগবে? রাহান? জি স্যার। রাহান ভাই বলছেন? কে জানি বললো আমাদের বেশি লাগবে? বলেন, সমস্যা নাই। স্যার মেহেদি স্যার। মেহেদি, আপনাদের কেন বেশি লাগবে? আপনাদের কি পরীক্ষার খাতায় এই যে এই গ্রাফগুলো কি করা লাগবে নাকি দেওয়া থাকবে? এগুলো দেওয়া থাকবে না পরীক্ষাগুলো? তাহলে কি আপনার এই পেজগুলো আসবে? শুধুমাত্র এই ক্যালকুলেশনটুকু আসবে। যে দুইটা তারপরে যে আপনি বললেন যে অনেক দুইটা অঙ্ক করলাম, যে দুইটা অঙ্ক করলাম এটা এক পেজের মধ্যে শেষ হবে, 2 পেজও লাগবে না। ঠিক আছে? জি স্যার। এই অঙ্কগুলা খুব সুন্দর করে খাতায় করবেন। আমি আমাদের ক্লাস শেষ হলে আমি এগুলো অ্যাসাইনমেন্ট দিব, সব সুন্দর করে অ্যাসাইনমেন্ট দিব, আপনাদের সুন্দর করে করতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা দুইটা প্রবলেম শেষ দেখলাম, আমরা আরেকটা প্রবলেম থেকে আজকে ক্লাস শেষ করব। আশা করি এই দুইটা প্রবলেম আপনাদের কোনো প্রবলেম নাই, থাকলেও আমরা লাস্টের দিকে আমাদের যখন রিভিউ অ্যাসাইনমেন্ট কবে দিবেন স্যার? জি জি স্যার অ্যাসাইনমেন্ট কবে দিবেন? দিব অ্যাসাইনমেন্ট দিব। হ্যাঁ, ওয়েট করেন। লাস্ট অঙ্ক এই ফ্লেক্সিবল পেভমেন্টের আপাতত। ঠিক আছে? লাস্ট অঙ্কে আসি, তার আগে কিছু প্রিলিমিনারি কথাবার্তা। আমরা একটা ডেফিনিশন পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? জি বলেন, কিছু বলবেন? ওকে, তো দেখেন আমরা ডেফিনিশন পড়েছিলাম একটা স্ট্রেস কনস্ট্রাকশন, মনে আছে? স্ট্রেস কনস্ট্রাকশন কাকে বলা হয়? যে ফিউচারে আমার গ্রোথ রেট বাড়তে পারে অথবা ফান্ডিং এর সমস্যা, এই কারণে আমরা রোড কিছুদিন করে রেখে দেই, এটাকে স্ট্রেস বলা হয়, স্ট্রেস কনস্ট্রাকশন। ঠিক আছে? তো এখানে N1টা হচ্ছে ডিজাইন ইএসএল ফর স্টেজ 1। রোডের কাজ এরকম আছে না? আপনারা দেখছেন মনে হয় যে একটা রোড 3 বছর ধরে করতেছে কিংবা 2 বছর ধরে করতেছে, কিছুদিন করে রেখে দিয়েছে, এটা ফার্স্ট স্টেজ। ঠিক আছে? বাকি স্টেজ কিছুদিন পরে করতেছে, এরকম আছে না? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করবেন তো। আর হয় না। N2 হচ্ছে সেকেন্ড স্টেজের ইএসএল, এটা হচ্ছে স্মল n1। ক্যাপিটাল n1 মানে হচ্ছে অ্যাডজাস্টেড ইএসএল ফর স্টেজ 1, N2 হচ্ছে অ্যাডজাস্টেড ইএসএল ফর স্টেজ 2।
ফার্স্ট স্টেজ ড্যামেজ d1 সমান সমান স্মল n1 ভাগ n1। n1 তো আমরা জানি ফার্স্ট স্টেজে এটা ধরে নেওয়া হয় ফার্স্ট স্টেজে 60% ড্যামেজ হয়, ফার্স্ট স্টেজে 60% ড্যামেজ হয়। এগুলো আমরা কোথায় পাইছি আমি একটু দেখাই আপনাদেরকে। Oh no. পেভমেন্টের শীটটা দেখতে পাচ্ছেন? স্ক্রিনে কি পেভমেন্টের শীটটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। জি স্যার পেভমেন্টের শীট দেখা যাচ্ছে। হুম। এই দেখেন স্ট্রেস কনস্ট্রাকশন আমরা সংজ্ঞাটা পড়ছিলাম, মনে আছে? মনে পড়ে এখন? রেসপন্স করতে হবে তো? জি স্যার, ওই ক্লাসে স্যার আমি ছিলাম স্যার। হ্যাঁ, তো রেসপন্স করবেন তো যে হ্যাঁ মনে পড়ছে। জি স্যার। এখন দেখেন কি লেখা আছে, দেখেন লাস্ট লাইনটা। To ascertain that planned overlay is placed before any serious distress occurs on the first stage, it is assumed that the cumulative damage in the first layer before the জি স্যার will not be higher than 60%, or at least 40% হয় প্রথম বছরে ইসের ডিজাইনের। সূত্র কি d1 equal to n1 ভাগ n1, স্মল n1 ভাগ ক্যাপিটাল n1। n1 টা কি যেটা বললাম আপনাদেরকে, আর d1 টা কি proportion of the life of pavement। তাহলে ফার্স্ট স্টেজ জন্য 60% d1 আর d2 টা কত পার্সেন্ট? 40%, তাই না? এর লেখা আছে d1 এর 0.6 ধরি যে ম্যাক্সিমাম ড্যামেজ 60% হবে। তাহলে n1 সমান সমান কি, যদি ক্যাপিটাল n1 সমান সমান কি, যদি এটাকে এর পাশে নিয়ে আসেন 0.6 কে এর পাশে নিয়ে আসেন, তাহলে 1 ভাগ 0.6 তো 1.67 n1। তাহলে ক্যাপিটাল এই যে অ্যাডজাস্টেড ইএসএল n1 সমান সমান 1.67 স্মল n1। সিমিলারলি n2 সমান সমান 2.5 n2। এই দুটো সূত্র মনে রাখতে হবে, n1 আর n2। n1 টা কি অ্যাডজাস্টেড ইএসএল ফর স্টেজ 1, n2 টা হচ্ছে কি অ্যাডজাস্টেড ইএসএল ফর স্টেজ 2। কোথা থেকে পেলাম? শীট থেকে। ওকে ওকে জি স্যার জি স্যার ইয়েস। এখন একটা অঙ্কে আসেন, সূত্র ওই দুইটাই। অঙ্কটা আপনারা বুঝতে পারবেন না, আমি একটু বলি তারপর বুঝতে পারবেন লেখাটা। A full depth asphalt concrete pavement is to be constructed in 2 stages. The design period is 20 years and the second stage will be constructed 10 years after the first stage. First stage 10 বছর পরে সেকেন্ড স্টেজ শুরু করতেছে, বুঝতে পারছেন? জি স্যার 10 বছর। If the ESL on the design land during the first year 60,000, এগুলো কি ওই যে স্মল n1 তাই না? জি স্যার If the ESL on design land during the first stage during the first year is 60,000 and growth rate for all vehicle is 5%, determine the asphalt thickness for the first and second stage of construction. If the subgrade resilient modulus is 15,000 pound, subgrade resilient modulus দেওয়া আছে যে পাউন্ড ইঞ্চি স্কয়ার, এর স্ট্রেসটা কি ঠিক আছে? জি স্যার Mean annual average temperature of the area is 60 degree Fahrenheit, ঠিক আছে? জি স্যার অঙ্কগুলো করার শুরুতে আমাকে গ্রোথ ফ্যাক্টরটা বের করে নিতে হবে। গ্রোথ ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে 1 + r টু দি পাওয়ার n - 1/r। আর এখানে rটা হচ্ছে এই যে গ্রোথ রেট ফ্যাক্টরটা, আমাদের কত আছে rটা এখানে 5% এর জন্য। তাহলে আমাদের গ্রোথ ফ্যাক্টর ফর 10 ইয়ার্স মানে n এর মান কত হবে তাহলে? 10 স্যার। এই তো আন্ডারস্ট্যান্ড, থ্যাঙ্কস। 1 প্লাস r এর মানটা হচ্ছে 0.05 আর n 0.05 বের করতে চাই। আমি জানি যে আমার ফার্স্ট ইয়ারের গ্রোথ রেট হচ্ছে 5%, তো 10 বছর পরে আমার এই রাস্তার কি পরিমাণ গ্রোথ রেট হবে সেটা বের করার সূত্র হচ্ছে এটা 1 + r টু দি পাওয়ার n - 1/r। তাহলে আমরা 10 বছরের জন্য এটা বের করতেছি, 20 বছরের জন্য এটা বের করলাম। ওকে জি স্যার। এখন n1
n1 সমান সমান কি ছিল 1.7 সরি n1 মানে কি ছিল n1 মানে কই গেল ডিজাইন ESL ফর ফার্স্ট স্টেজ n2 ডিজাইন ESL ফর সেকেন্ড স্টেজ তাহলে আমার কাছে স্মল n1 টা কি কই গেল ওয়েট এই যে আমাদের আছে 60000 ইনটু এই ফ্যাক্টরিতে গুণ দিতে হবে n2 আছে 60000 ইনটু এই ফ্যাক্টরিতে গুণ দিতে হবে ঠিক আছে তাহলে জি স্যার আমি n2 পেয়ে গেলাম এখন ক্যাপিটাল n1 1.67 n1 2.5 n2 সূত্রের সাহায্যে স্যার যেটা পাইছি আর কি 1.67 n1 2.5 n2 এগুলো মুখস্থ রাখতে হবে ওকে গুণ দিয়ে দিতে হবে। এখন আমাকে অঙ্কে কি বের করতে বলছিল বলেন তো আমাকে তো n1 n2 বের করতে বলে নাই আমাকে কি বের করতে বলছিল না স্যার ডিটারমাইন দ্য অ্যাসফল্ট থিকনেস মানে আপনি যে বিটুমিনাস লেয়ারটা দেবেন তার থিকনেসটা অ্যাসফল্ট থিকনেস মানে কি অ্যাসফল্ট বিটুমিনা আরেক নাম কি অ্যাসফল্ট হ্যাঁ ঠিক আছে তার থিকনেসটা বের করতে হবে আমাকে জি স্যার তো আমরা এখানে কি বললাম ক্যাপিটাল n1 ক্যাপিটাল n2 আর আমাদের রেজিলেন্ট মডুলাসটা দেওয়া ছিল কত 60000 প্রথম বছরের জন্য তাই না আর কি দেওয়া ছিল এই যে রেজিলেন্ট মডুলাস দেওয়া ছিল 15000 ঠিক আছে এটা ছিল ESL রেজিলেন্ট মডুলাস 15000 তাহলে রেজিলেন্ট মডুলাস 15000 এখন ফিগার 11.1 এ আসেন এই ফিগার 11.1 দেখেন এটাতে ESL দেওয়া আছে ইকুইভ্যালেন্ট ESL মানে এই n1 n2 সূত্রে কি ছিল অ্যাডজাস্টেড ESL তাই না আমরা এটা এই অ্যাডজাস্টেড বের করলাম n1 n2 টা কি অ্যাডজাস্টেড ESL ছিল ঠিক আছে তাহলে আসেন এই দেখেন ইকুইভ্যালেন্ট 18000 পাউন্ড সিঙ্গেল অ্যাক্সেল লোড আর এই পাশে কি আছে রেজিলেন্ট মডুলাস লেখা আছে আর এই যে দাগগুলো আছে না গ্রাফটা এটা হচ্ছে আমার বোঝাচ্ছে থিকনেস কি বোঝাচ্ছে থিকনেস আমার এখানে n1 কত আছে ফার্স্টে আসেন এই যে 1.26 * 10⁶ ঠিক আছে আমার রেজিলেন্ট মডুলাস তো ফিক্সড তাই না 15000 জি স্যার তাহলে 15000 কোথায় আছে বলেন তো স্যার ওই 2 আর 10 এর মাঝে এটা তো 10000 এটা তো 20000 মানে এর মাঝে স্যার 20000 এর মাঝে আমার n1 টা কত আছে 1.26 মানে স্যার এই যে 2 এর পরে স্যার এই যে 1.26 মিলিয়ন তাই না কিন্তু এখানে কি দেওয়া আছে দেখিনি জি স্যার এখানে 10⁻³ থেকে শুরু হয়েছে মানে 1000 থেকে শুরু হয়েছে 1000 2000 এটা হচ্ছে 10000 এটা হচ্ছে 10⁵ এটা 10⁶ এটা কি 10⁶ মানে তাই না আমার আছে 1 এটা কি 1 * 10⁶ তাই না আমাদের কত আসছে 1.26 মানে একটু 26 স্যার একটু সামান্য তাহলে এই 15000 টান দিতে হবে এটা টান দিতে হবে জি স্যার থিকনেসটা ক্লিয়ার না দেখেন এটা 4 5 বুঝতে পারছেন 4 5 6 এটা 7 এটা 8 বুঝা যাচ্ছে জি স্যার এটা হচ্ছে 9 এটা 10 তার 9 থেকে একটু বেশি দেখি এখানে হবে কি দেওয়া আছে এই যে এই সেন্টার হচ্ছে 7.5 ইঞ্চ 7.5 এটা কি আমাদের দেখাকে ভুল হলো এটা হচ্ছে 7 আচ্ছা বুঝা যাচ্ছে না আমি গ্রাফটা ভালো করে দিব আপনারা শুধু একটু শিখে রাখেন আর কি এইভাবে বের করতে হয় 7.5 তো আসে না স্যার এখানে আমি সেটাই বলতেছি গ্রাফ স্যার এখানে আসে স্যার 9 থেকে একটু কম না এখানে গ্রাফটা ক্লিয়ার না মনে হচ্ছে আর কি হ্যাঁ তো আমি আপনারা মানে শিখে রাখেন আমি ক্লিয়ার গ্রাফ দিব আমি বই থেকে এটা কপি করে স্যার নিয়মটা শিখে রাখলে হবে হ্যাঁ তাহলে এইভাবে আপনার n1 এর জন্য থিকনেস বের করতে হবে n2 এর জন্য থিকনেস বের করতে হবে h1 7.5 পেয়েছি h2 9.5 পেয়েছি এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে আমার থিকনেস কত ইঞ্চি থিকনেস স্যার 2 ইঞ্চ থিকনেস ঠিক আছে দেখেন n2 আছে 3.08 2 ইঞ্চ 3.08 এটা 2 3 এরকম জায়গায় আসবে ঠিক আছে এরকম জায়গায় আসবে আর কি এখানে ভুল দেওয়া আছে যেটা আসবে আমি ওইটা বের করব আর কি এইটা হচ্ছে প্রবলেম আজকের ক্লাস ফ্লেক্সিবল পেভমেন্ট প্রবলেমগুলো এই পর্যন্তই কার কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে হবে কোশ্চেন প্লিজ জি স্যার না স্যার আপাতত নেই
সবার কি অবস্থা? না স্যার কোনো কোশ্চেন কোশ্চেন আছে? না স্যার এটা সবাই স্যার কোশ্চেন ছিল একটা স্যার। পিডিএফ তো অবশ্যই দিব। আমি শুধুমাত্র যেহেতু এই গ্রাফটা ক্লিয়ার না, আর এই মাঝে ওই ইএসএল এর ক্ষেত্রে একটা টেবিল এখানে দেওয়া ছিল না, আমি এগুলো অ্যাড করে আমি পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার জি 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 স্যার। কারো কোনো কোশ্চেন? না স্যার হ্যাঁ, তো পড়ার সময় দেখেন, বাসায় যে আজকে একটু দেখবেন, এখনই যে খাতা করবেন, আজকে কালকের ভিতরে এটা করে ফেলবেন। ঠিক আছে? জি স্যার। আর আমাদের নেক্সট বৃহস্পতিবার যে ক্লাস আছে, আমরা ডিজিট পেমেন্ট শুরু করব। নেক্সট বৃহস্পতিবার সবাই থাকবেন। আজকে 17 জন ছিলেন, এখন 15 জন আছেন। নেক্সট বৃহস্পতিবার ক্লাসটাতে সবাই আশা করি 20% মানে 100% থাকবেন। ঠিক আছে? আপনাদের এগুলো প্র্যাকটিক্যাল জন্য কাজে লাগবে রে ভাই। আপনাদের এই যে হাত পায়ে ধরে ক্লাসে আনতে হচ্ছে, এটা তো ঠিক না নাকি? এগুলো আমাদের প্র্যাকটিক্যাল কাজে আসবে। স্যার আপনি আছেন বলে তো স্যার সবার মানে টেনশন